আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটাই সত্যি। থাম্বনেইল দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যদি আগামী নির্বাচন হয় প্রচলিত পদ্ধতিতে, কিন্তু ফলাফল প্রকাশ করা হয় ভোটের আনুপাতিক হারে। ৬টি আসনে নির্বাচিত হলেই দল পাবে একটি মন্ত্রীর পদ। কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী মন্ত্রী নয়, এবং এক বা একাধিক দলের হয়ে কোনো ব্যক্তি ৩ বারের বেশি এমপি নয়। সরকারের মেয়াদ হবে ৪ বছর এবং মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে আস্থা অনাস্থা ভোট। জোট বা কোয়ালিশন সরকারের পরিবর্তে জাতীয় সরকারের আদলে সরকার ব্যবস্থা গঠন। সংরক্ষিত মহিলা আসনের পরিবর্তে পূর্বঘোষিত লিস্টের মাধ্যমে ৫০টি বিজ্ঞজন মণ্ডলীর আসন নির্ধারণ। আসন নির্ধারণ করা সহ আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা আমরা দেখতে পাব তখনই যখন সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকারের আদলে নির্দিষ্ট প্রদত্ত ভোটের আনুপাতিক কিংবা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে সংসদীয় আসন বণ্টনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হয়। তাহলে এইসব বিজ্ঞ এবং কার্যকরী লোকদেরকে আইন প্রণেতা হিসেবে সংসদে দেখতে পাওয়া যাবে, যেটি স্বৈরাচার রোধে কার্যকরী ভূমিকা রাখবে। সেই সাথে নির্দিষ্ট প্রদত্ত ভোটে নিশ্চিত করা প্রত্যেকটি ভোটের সত্যিকার মূল্যায়ন করা হবে, কোনো জোট বা লিয়াজো করে নয়। এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের ম্যান্ডেট বা ভোটের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণই নিশ্চিত করতে পারবে কোন প্রার্থীকে নির্বাচন করলে পরে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে ও দেশের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং একজন আইন প্রণেতা হিসেবে কে বা কারা দেশ ও জনগণের মঙ্গলের কথা চিন্তা করে সংসদে কার্যকরী ভূমিকা রাখবে। আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির যেমন অনেক সুফল রয়েছে, তেমনি কিছুটা জটিলতাও রয়েছে। কিন্তু এমন নয় যে সেই জটিলতাগুলোর কোনো সমাধান নেই। সেই সমাধানগুলোর কথা জানব। তবে সর্বপ্রথম আনুপাতিক ব্যবস্থার কিছু দিক নির্দেশনা বা প্রস্তাবনা আলোচনা করা যাক। ধারা ১। সংসদীয় আসন বণ্টন হবে মোট প্রদত্ত ভোটের আনুপাতিক হারে। ২। প্রচলিত পদ্ধতির মতো একটি আসনে প্রত্যেকটি দল তাদের প্রার্থী দিবে এবং নির্বাচন হবে ভোটের আনুপাতিক হার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে। প্রচলিত পদ্ধতির মতো প্রত্যেকটি দল নির্দিষ্ট স্ব এলাকায় তাদের প্রার্থী দিবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে করে নির্বাচনে যতটি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ততটা আসনের প্রদত্ত ভোটের গড় সংখ্যা প্রাপ্ত প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটে এগিয়ে থাকা প্রার্থী সরাসরি বিজয়ী হিসেবে গণ্য হবে। অন্যথায় সব প্রার্থী প্রাপ্ত ভোট স্ব দলীয় প্রতীকের অধীনে জমা হবে, যাতে সংখ্যানুপাতিক হিসেবে প্রাপ্ত আসন এবং পরবর্তী ধারাগুলো বজায় রেখে ওই সমস্ত আসনের প্রার্থী বা প্রার্থীগুলোকে গ্রেস ভোট হিসেবে দেয়া নেয়া বা আনুপাতিক হারের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা যায়। ধারা ২-১। সর্বোচ্চ ভোট পাওয়া দল অগ্রাধিকার ভিত্তিতে সরকার পরিচালনার দায়িত্ব পাবে এবং আনুপাতিক হারে প্রাপ্ত তাদের আসনগুলোর জন্য দলের সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরাই এমপি হিসেবে নির্বাচিত হবে। ধারা ২-২। কোনো আসনের বিজয়ী ঘোষিত হওয়ার পর ওই আসনের অন্যান্য দলগুলোর পাওয়া প্রদত্ত ভোটগুলো গ্রেস ভোট হিসেবে একই দলের অন্যান্য আসনের প্রার্থীদের জন্য বণ্টনযোগ্য হিসেবে বিবেচিত হবে। ধারা ২-৩। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া দলের আসনগুলো নির্বাচিত হয়ে যাওয়ার পর পরবর্তী বাকি আসনগুলোর সংসদ সদস্য নির্বাচিত হবে একই পদ্ধতিতে পরবর্তী সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের অগ্রাধিকারের ক্রমানুসারে। একটি আসনে শুধুমাত্র একজন প্রার্থী বিজয়ী হবে। এতে যদিও একটি নির্দিষ্ট আসনের ক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর ব্যত্যয় ঘটে, তারপরেও কিন্তু কোনোভাবে আনুপাতিক হারে পাওয়া আসন সংখ্যার অধিক আসন যেন কোনো দল না পায়। ধারা ৩। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত ৬ আসনের বিপরীতে দল পাবে একটি মন্ত্রিত্ব বা মন্ত্রীর পদ। ধারা ৪। ৮টি মন্ত্রিত্ব নিশ্চিত করা দল পাবে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দসই শীর্ষ মন্ত্রণালয়গুলোর একটি বেছে নেওয়ার সুযোগ। এভাবে প্রতি ৮টার বিপরীতে একটি। তবে এক্ষেত্রে সবার আগে সুযোগ পাবে সর্বোচ্চ আসন পাওয়া দল এবং এভাবে পাবে পর্যায়ক্রমে বাকি দলগুলো। ধারা ৪-১। সংখ্যাগরিষ্ঠতা হলেও বিজয়ী এবং নির্বাচিত মিনিস্ট্রি আসন পাওয়া দলগুলোকে ৭টি মিনিস্ট্রি আসনের বিপরীতে একটি প্রতি অথবা উপমন্ত্রীর আসন নিতে হবে। এক্ষেত্রে প্রতি উপমন্ত্রীর আসন সংখ্যা চাহিদার চাইতে বেশি হয়ে গেলে মিনিস্ট্রি আসনের সংখ্যাগরিষ্ঠতার ক্রমানুসারে মিনিস্ট্রিগুলো পূরণের অগ্রাধিকার পাবে এবং মিনিস্ট্রি নির্ধারণে শেষের একটি দলের মিনিস্ট্রি মোট আসন যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে শেষের একটি মিনিস্ট্রি উক্ত দলগুলোর মিনিস্ট্রি আসনের গড় অনুপাতে নির্ধারিত হবে। ধারা ৫। কোনো ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী মন্ত্রী নয় এবং এক বা একাধিক দলের হয়ে কোনো ব্যক্তি ৩ বারের বেশি এমপি নয়। ধারা ৬। একই মন্ত্রণালয়ে ভিন্ন দলের মন্ত্রীদের নিয়ে সমন্বয় করতে হবে, যাতে প্রথম থেকেই একচেটিয়া সিদ্ধান্ত না নেওয়া হয়। ধারা ৭। ভারসাম্য রক্ষায় মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সব মিলিয়ে পদসংখ্যা হবে সর্বোচ্চ ৫০টি। ধারা ৭-১।
নির্বাচনে সর্বাধিক দলের উপস্থিতির কারণে গাণিতিক পূর্ণসংখ্যা অনুসারে মিনিস্ট্রি বণ্টনের অসুবিধা দেখা দিলে সেক্ষেত্রে সর্বোচ্চ একটি উপমন্ত্রীর আসন বৃদ্ধির বিবেচনা করা যেতে পারে বিজ্ঞজন মহলের পরামর্শক্রমে। ধারা 7(2) প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র একজন টেকনোক্র্যাট মন্ত্রী থাকতে পারে। প্রয়োজন না হলে এটারও দরকার নাই, অন্যথায় ওই পদটির জন্য নির্বাচিত ব্যক্তি উপমন্ত্রী হিসেবে কাজ করবে। যদি জরুরি ভিত্তিতে টেকনোক্র্যাট নিয়োগ দিতেই হয় সেক্ষেত্রে মিনিস্ট্রি অর্জন করা দলগুলোর সাথে পরামর্শক্রমে চাইলে সর্বোচ্চ একটা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর পদ মর্যাদার আরও একটি আসন তৈরি করা যেতে পারে যদি ধারার 7(1) অকার্যকর থাকে, যেখানে সর্বোচ্চ প্রধানমন্ত্রীর পদ ব্যতীত সর্বোচ্চ 51টি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পদ থাকবে। সংরক্ষিত আসন। ধারা 8(1) সংরক্ষিত নারী আসন বিলোপ করে সেই সব আসনগুলিতে 50 জন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিজ্ঞজনদের জন্য বিবেচনা করা যেতে পারে, যা আগে থেকেই লিস্ট আকারে প্রকাশ করতে হবে প্রত্যেকটি দলকে সর্বনিম্ন 5 জন করে। ধারা 8(2) সংসদে আস্থা অনাস্থা ভোটে অবশ্যই এইসব লিস্ট আকারে প্রকাশিত ব্যক্তিদের থেকে আনুপাতিক পদ্ধতিতে ক্রমানুসারে নির্বাচিত বিজ্ঞজনদের ভোট বাধ্যতামূলক থাকবে যদি তারা ওই সময়টাতে স্বপদে বহাল না থাকেও। ধারা 9 জাতীয় নির্বাচনের আসন সংখ্যা হবে 300টি। ধারা 9(1) আনুপাতিক হারে পূর্ণ সংখ্যা অর্জন না করা দল কোনো আসনের জন্য বিজয়ী ঘোষিত হবে না। যে কোনো দলের প্রথম আসনটি নিশ্চিত করতে অবশ্যই পূর্ণ সংখ্যা পূরণ করতে হবে। ধারা 9(2) একই সময়ে অনুষ্ঠিত নির্বাচনের আনুপাতিক পদ্ধতিতে সবগুলো আসনের ফলাফল নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার দশমিকের পরের মানকে সর্বোচ্চ বিবেচনায় রেখে দলগুলোর আসন সংখ্যা নির্ধারণ করতে হবে, কিন্তু এই পদ্ধতি মিনিস্ট্রি ও সংরক্ষিত আসনের নিয়মকে নির্দেশ করবে না। ওইসব ক্ষেত্রে পূর্ণ সংখ্যা না আসলেও দশমিকের পরের মানকে সর্বোচ্চ বিবেচনায় রেখে বণ্টন বিধি কার্যকর করতে হবে। ধারা 9(3) কারচুপি অথবা অন্য কোনো যৌক্তিক কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা অযোগ্য বা বাতিল হলে তার প্রাপ্ত ভোটগুলোও বাতিল হবে, যা দলীয় ফান্ডেও যাবে না। ধারা 9(4) নির্বাচন পরবর্তী কোনো আসন খালি হলে ওই নির্দিষ্ট এলাকার বা আসনটির মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া 2 দলের প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার 45 দিনের মধ্যে। ধারা 9(5) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলে সেই প্রার্থীর আসনের কোনো ভোট দলীয় ফান্ডে জমা হবে না। সেই সাথে একটি দলের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র একটি আসনের জন্য প্রযোজ্য হবে। একই দলের একই বা দ্বিতীয় কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী না হয়ে নির্বাচনের মাধ্যমে হতে হবে। ধারা 10 প্রাপ্ত ভোটের আনুপাতিক হারের বণ্টনে পাওয়া যদি কোনো সংসদীয় আসনের বিজয়ী ঘোষণার ক্ষেত্রে একের অধিক অপশন থাকে আর সেক্ষেত্রে যদি একই দলের কম ভোট পাওয়া প্রার্থীকে বেছে নিতে হয়, ইলেকশন কমিশন কর্তৃক সেটাই কার্যকর করতে হবে রাষ্ট্রীয় অর্থ অপচয় রোধে পুনরায় ওই উক্ত আসনের নির্বাচনের ব্যবস্থা না করে, এবং এটি শুধুমাত্র তখনই করা যাবে যখন উক্ত আসনের সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলোর ভোট দলীয় ফান্ডে গ্রেস ভোট হিসেবে ব্যবহৃত হয়ে যায় অথবা সংখ্যাগরিষ্ঠতা ভোটের অগ্রাধিকারে আনুপাতিক হারে পাওয়া অন্য আসনগুলো আগেই পূরণ করে নেয়। ধারা 11 কোয়ালিশন বা জোট সরকার ব্যবস্থার বিলোপ। ধারা 11(1) জনগণের রায়কে গ্রহণ করে প্রাপ্ত ভোট সংখ্যা শুধু নিজের দলেরই থাকবে। ধারা 11(2) যেহেতু সব দলের অংশগ্রহণে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠিত হবে, সেহেতু সকল দলের উপস্থিতি সংসদে কার্যকর ভূমিকা রাখবে বিধায় কোনো অবস্থাতেই কোয়ালিশন সরকার গঠন চলবে না। ধারা 12 যদি কোনো দল পরপর 2টা সাধারণ নির্বাচনে কোনো আসন না পায় তাহলে সে দল অবাঞ্ছিত ঘোষণা করার সাথে সাথে নির্বাচন কমিশন কর্তৃক বাতিল ঘোষণা হবে। দল বাতিলের পর উক্ত দলের কেউ আর আলাদা কোনো নতুন রাজনৈতিক নিবন্ধন পাবে না এবং উক্ত দল থেকে পরপর 2বার পরাজিত ব্যক্তি অন্য কোনো দলের হয়ে আর নির্বাচনে অংশও নিতে পারবে না। ধারা 13 প্রতিবার নতুন সরকার গঠনের 2 বছর পর নতুন সরকার প্রধানকে সংসদ প্রতিনিধিদের মাধ্যমে আস্থা অনাস্থার ভোট গ্রহণ বা জরিপের সম্মুখীন হতে হবে। জরিপে যদি 50% অধিক সমর্থন না থাকে তাহলে রাষ্ট্রপতি কর্তৃক সংসদ বিলোপ ঘোষণা করে দিতে হবে। ধারা 14 জরিপে 50% অধিক সমর্থন পেলে সংসদ কার্যকর থাকার সাথে সাথে পরবর্তী আরও 2 বছর সরকারও কার্যকর থাকবে। ধারা 15 সরকারের মোট মেয়াদ হবে 4 বছর, আর আস্থা অনাস্থা ভোটে বা জরিপে যদি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া না যায় তাহলে সরকারের মেয়াদ হবে 2 বছর। ধারা 16 প্রতিবার অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হবে জাতীয় নির্বাচন। আস্থা অনাস্থা ভোটে যদি সংসদ অকার্যকর হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে 6 মাস, অন্যথায় 4 মাস। বর্ণনাকৃত প্রস্তাবনায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে যে সমস্ত সুবিধাসমূহ থাকবে সেগুলো হলো: 1. প্রত্যেকটা ভোট হবে মহামূল্যবান। জাতীয় সংসদ নির্বাচনে এই মহামূল্যবান ভোটের প্রতিফলন হবে তখনই যখন কোনো দল ধারা 9(1) পূরণ করবে। 2.
একচ্ছত্র বজায় রেখে বিজয় ছিনতাই করার প্রবণতা কমবে, সেই সাথে প্রাণহানির আশঙ্কা আশানুরূপভাবে বন্ধ হবে। কেননা এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে কোনো একটা নির্দিষ্ট এলাকার সর্বোচ্চ ভোট পাওয়ার প্রবণতার চাইতে নিজস্ব এলাকার গণ্ডি পেরিয়ে সামগ্রিক দেশের ও দলের ইমেজ, এজেন্ডা, সামগ্রিক জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং সেই সাথে সর্বোচ্চ ভোট পাওয়ার পরও একজন প্রার্থীর এটাই আশঙ্কা থেকে যাবে বিজয়ী হওয়ার। 3. পছন্দের দলের পছন্দের প্রার্থীদেরকে এমপি হিসেবে দেখতে পাওয়া যাবে, যেখানে সার্বজনীন স্বীকৃত সরকার ব্যবস্থা গঠিত হবে আর সকল মহলের গ্রহণযোগ্যতা পাবে। 4. জনগণের রায়কে গ্রহণ করে প্রাপ্ত ভোট সংখ্যা শুধু নিজের দলেরই থাকবে। যেহেতু সব দলের অংশগ্রহণ এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠিত হবে, সেহেতু সকল দলের উপস্থিতি সংসদে কার্যকর ভূমিকা রাখবে বিদায় কোনো অবস্থাতেই কোয়ালিশন সরকার গঠন চলবে না। 5. জোট ব্যবস্থা বাতিলের ফলে সংসদীয় প্রতিটি আসনে প্রার্থিতা বাড়বে এবং শুধুমাত্র যার ভোট তারই হবে, আর প্রতিটি ভোটের প্রভাব নির্বাচনে প্রতিফলিত হবে। 6. সকল দলের অংশগ্রহণে জাতীয় সরকারের আদলে একটি সরকার ব্যবস্থা চালু থাকলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের মধ্যে সাম্য ও সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ থেকে দেশ ও দেশের জনগণ তুলনামূলক নিরাপদ থাকবে।